আসসালামু আলাইকুম। গাইবান্ধা সকলকে স্বাগতম। তো সাথে আছে আমি নয়ন, এবং আমার সাথে যুক্ত আছে সজীব, আমার সাথে যুক্ত আছে ফেরদাউস, এবং আমাদের সাথে যুক্ত আছে এমডি জয় প্রধান। তো যাই হোক লিসেনার্স, আর কথা বাড়াবো না, সরাসরি গল্পে চলে যাব। তো শুরুতে বলে রাখতেছি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো শুরুতে চলে যাচ্ছে আমাদের সেই প্রধান অতিথি, যার কথা না বললেই না, অনেক দূর থেকে সে এসেছে আমাদের মাঝে। তো যাচ্ছে আমাদের সেই প্রধান অতিথির কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কিছুদিন আগে আমাদেরকে ফোন করেছিলেন যে আপনার একটা ঘটনা আছে, তো আপনি বলছেন যে ওইটা আপনি স্টোরিতে শেয়ার করবেন। তো যাই হোক, আপনার সেই অ্যাডভেঞ্চার আমরা শোনার জন্য আজকে আপনাকে ডেকে নিয়েছি। তো আপনি শুরু করে দেন গল্পটা। গল্পটা হচ্ছে কি, আমরা অনেক দিন আগের কথা, মনে হয় 2008 সাল 2009 সালে এরকম হবে। আচ্ছা তো সেই সময় আমরা কিছু ছেলে ফেলে মজা করে একটু জুয়ো খেলতাম। আচ্ছা জুয়ো খেলার জন্য আমরা বাড়ির পিছনে একটা জায়গা আছে, মানে কবরস্থানের পাশে খেলতাম। খেলতে খেলতে তখন শীতের দিন, তো শীতের দিনে অনেক কুয়াশা, কিছু দেখা যায় না, অন্ধকার। আচ্ছা তা সেই সময় খেলতে খেলতে এমন অন্ধকার হয়েছে, আমি সেই সময় মনে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে খেলছিলাম। খেলে 5 থেকে 6 হাজার টাকা লাভ করছিলাম। করে আমি বাড়ি মানে বুকে জুয়োতে আপনি টাকাটা মারছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে বলে অরক রাখে আমি বাড়ি বুকে একা একা আসবো। এর মধ্যে আস্তে আস্তে হঠাৎ করে কবরস্থানের পাশে আসছি। তা আমার পকেটের উপরে, খাটের উপরে পকেটে ছিল টাকা। আচ্ছা তা হাতে ছিল একটা মোবাইল। তা মোবাইলটা হাতে নিয়ে টাকাটা উপরে পকেটে আছে, মানে আমার 5,000 আর লাভ করছিলাম 5,000, এই 10,000 টাকা। আচ্ছা তা আস্তে আস্তে যেই কবর পাশে চলে আসছি, হঠাৎ করে 5 থেকে 6টা, মানে আমি তো ভূত বিশ্বাস করতাম না। আচ্ছা হঠাৎ করে দেখি 4-5টা আলো, বড় বড় আলো আমার সামনে এসে চতুর্মুড়ে ঘেরাও করলো। আচ্ছা, এটা সত্য ঘটনা? সত্য ঘটনা। ও আচ্ছা আচ্ছা, তারপর? তো ঘেরাও করার পরে তো আমি তো ভয়ে আতঙ্ক হয়ে গেলাম, কি রে, হঠাৎ করে এইভাবে ইনকা হলো কে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তা ওই কবরস্থান থেকে আমার বাড়ি মনে হয় 30 সেকেন্ড গেলে আমি বাড়িটা পাবো, কিন্তু অন্ধকারের জন্য আমি বাড়ি কোন দিকে এটাও টের পাচ্ছি না। আচ্ছা তা আমি ভয়ে যখন দৌড় মারছি, দৌড় মারে বাড়ির দিকে না যায় অন্যদিকে করছি, দৌড় মারছি। দৌড় মারে যাই হোক, যা দেখে আরেক বাড়ি যা উঠছি। সে বাড়িতে আবার লাইট আসলো, ডাকলাম বাড়িওয়ালাকে, ডাকলাম, ডাকে তুললাম। তোলার পরে ওরা উঠলো, কী হয়েছে কী হয়েছে। তা বললাম যে এরকম এর সমস্যা, আমি এক জায়গায় গেছিলাম। আচ্ছা, 1 মিনিট একটু থামবেন। তো আর শুরুতে বলে নিচ্ছি, প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, এমন ঘটনা যেগুলো শেয়ার করতে পারবেন আপনারা, বা আপনাদের জীবনে ঘটে গেছে, তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই আপনার ঘটনা পড়ে শোনার চেষ্টা করব। আবার আমরা গল্পে ফিরে আসবো। তো আপনি শুরু করেন। তো তখন রাত মনে হয় 11টা 12টা এরকম বাজে। তো যাদেরকে বললাম এরা বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে আমি রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে আমি আস্তে আস্তে বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখন টাকাও 10,000, আবার মোবাইলটা ওই যে আচ্ছা, পড়ছে আমি নিজে জানি। বাড়িতে আসে দেখি মোবাইলও নেই, টাকাও নেই, মানে আপনি বাড়ি আসে দেখলেন যে কিচ্ছু নেই আপনার কাছে? কিছুই নেই, টাকাও নেই, মোবাইলও নেই। আচ্ছা তারপরে এখন বাড়িতেও কাউকে বলতে পারতেছি না। যদি বলি তাহলে কোনটা মাইন্ড করবে, তুই হ্যাঁ জো হ্যাঁ খেলবে হ্যাঁ। গেলি কেন, তুই জো খেলবি কেন, এই জন্য এই ভয়ে বলতে পারতেছি না। তা এখন ওই অবস্থা অনেকক্ষণ চিন্তা করলাম কী করা যায়। টাকাও 10,000, ফির একটা মোবাইল, এটা তো উদ্ধার করা লাগবে। আবার ওইখানে যায় খুঁজতে খুঁজতে আমার সেই সাহস আর হচ্ছে না। তাই এখন আধা ঘন্টা 1 ঘন্টা ভাবার পরে মনে করলাম যে টাকাও তো ছাড় দেওয়া যাচ্ছে না, টাকা আমাকে খুঁজে বের করতেই হবে। মানে রিস্ক নিলাম, যা হয় হবে। আবার একটা বড় লাইট নিলাম, বাড়ি থেকে লাইট নিয়ে আবার ওই রাস্তা দিয়ে যে দিক দিয়ে আসছি, মানে ধারণা করে ওই দিক দিয়ে আবার চলে গেলাম। যা মোবাইলটা পেলাম, টাকা পেলাম না। আবার যা দেখি ওরা খেলতেছে, যে জায়গা খেলতেছে ওই জায়গাতে গেলাম। যাওয়ার পরে ওরা কইলাম ঘটনাটা, ওরা বিশ্বাস করে না। তারপরে তো বিশ্বাস যখন করে না, তো আমাকে তো নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে।
তারপরে আবার ওখান থেকে ব্যাগ আসলাম, আসে এক জায়গা দেখি 3,000 টাকার মতো, 3,000 টাকা পেলাম, আর 7,000 পেলাম না। পরে ওই 3,000 টাকা বাড়িতে আসলাম, এসে শুইলাম সারা রাত, খালি ওটাই মনের মধ্যে বারবার টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে। আচ্ছা। ভূত আমি জীবনে বিশ্বাস করি না, সে ভূতে আজ আমাকে ধাওয়া করলো, আবার টাকাগুলো হারালাম। মনের মধ্যে একটা জিদ ভেসে গেল যে ভূতই কী জিনিস, আমি ভূতই দেখবো। হ্যাঁ হ্যাঁ। তারপরে পরদিন আবার সবাইকে ডাকলাম, আজকে ওই জায়গাতেই খেলবো। হুম। তো ওরা সবাই রাজি হলো, রাজি হওয়ার পরে আবার যা বসলাম। আচ্ছা, একটা মিনিট আপনাকে থামিয়ে দিচ্ছি। তো প্রিয় লিসনার্স, একটাবার আপনারা ভেবে দেখেন, গভীর রাত্রি, আপনি একা একা যাইতেছেন, হঠাৎ আপনার মনে হলো যে আপনার আশেপাশে কেউ আছে, আপনি কারো নিঃশ্বাস শুনতে পাচ্ছেন, আপনি পিছনে ঘুরে তাকালেন, আপনি অদ্ভুত কিছু আলো দেখতে পেলেন, 4-5টা অথবা 7-8টা। তো আপনি অনেক ভয় পেয়ে গেলেন, আপনি চিৎকার করা শুরু করলেন এবং আপনি দৌড় দেওয়া শুরু করলেন। একটা বাড়ি বাজিন করুন, যদি আপনার সাথে এমনটা ঘটে তাহলে কেমন লাগবে। তো যাই হোক, আমরা আবারও গল্পের বাকি অংশে ফিরতেছি। তো আপনি আবার কন্টিনিউ করেন। তো তারপরের দিন যখন সবাই বসলাম, বসার পরে এর মধ্যে একটা ছেলে আসলো। ছেলেটা মানে ওই সময় ওর কাছে খেলা অবস্থায় ওর কাছে ফোন আসলো, ফোনে কথা বলতে বলতে ওই ফোন কথা বলতে বলতে চলে গেছে কি কবরস্থানের উপরে। আচ্ছা। ওই এখন ফোন কথা বলা শেষ হওয়ার পরেই ওই এখন নিচের দিকে লাইট মারা দেখে কবরস্থানের উপরে দাঁড়িয়ে আছি। ওই তো ওখান থেকে দূর, মানে সে জানতো না যে কবর পাশে গেছে? কবরের পাশে আছে, সে জানে আচ্ছা না। আচ্ছা। তারপরে দৌড় মেরে যখন মানে আমরা যেখানে খেলতেছি ওখানে গেল, ওখানে যাওয়া মাত্রই মানে 1 সেকেন্ডও হয়নি, এর মধ্যে একটা ছেলে ওখানে বেহুশ হয়ে পড়ে গেল। আচ্ছা, তার নামটা কীভাবে একটু বললো? বলুন প্লিজ। তার নামটা হচ্ছে রুবেল। মানে আমরা যদি তাকে এখনো ফোন করি, মানে সে বলতে পারবে ঘটনা এটা? সব সত্য কথা, মানে ঘটনার সত্যতা যার জন্য আমরা অবশ্যই ফোন করবো তাকে একটা পর্যায়ে। তো যাই হোক, আপনি কন্টিনিউ করেন। অবশ্যই। তারপরে ওই মানে ওখানে পৌঁছতে না পৌঁছতে 1 সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। হুম। আমরা তো ঘটনা কিছু বুঝলাম না, কিরে ওই আসলো দৌড়ে, ভয়টা তো ওই পাওয়ার কথা, হুম। ওই ভয় না পায়, অথচ এই অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এরই মধ্যে অনেকক্ষণ সত্যাসত্যি ডাকাডাকি করলাম, না আর কোনো হুঁশ ফেরে না। তারপরে এর মধ্যে একজন তার হাত টিপে টিপে দেখতেছে যে তার রক্ত অচল, মানে রক্ত চলাচল করতেছে না। মানে ভয় পেয়ে গেছে আর কি? ভয় পেয়ে করছে যে এ নাকি মারা গেছে। আচ্ছা, গল্পের সুবিধার্থে আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। তো লিসনার্স, একটিবার ভেবে দেখুন, অন্ধকার রাত্রি, আবার তখন শীতকাল ছিল। মানে আপনি একটাবার ইমাজিন করুন, হয়তো বা আপনি এখন রুমের মধ্যে শুয়ে আছেন অথবা বারান্দায় ফোন হাতে বসে আছেন। একটিবার ইমাজিন করুন যদি আপনার সাথে এমনটা হতো। আপনি কোথাও যাচ্ছেন, একটা বছর আপনি তাকে দেখলেন, আপনি কবরস্থানের ওপর। জাস্ট একটাবার ইমাজিন করুন কেমনটা লাগতো আপনার। তো যাই হোক, আবারও ফিরে যাচ্ছি গল্পে। তো কন্টিনিউ প্লিজ। তারপরে একজন অনেকক্ষণ সত্য করতে পারে যে একজন বলতেছে যে মারা গেছে। তা আমরা চিন্তা করতেছি মারা গেছে সেটা তো বুঝলাম, কিন্তু কীভাবে মারা গেল এটা তো আর মানুষ বুঝবে না। হুম। যখন গ্রামের মানুষ জানবে যে মারা গেছে ওই জায়গার যা, আচ্ছা তখন ওরা বিশ্বাস করবে যে এই নিজে ইচ্ছে মরেনি, এক কেউ মারছে। আচ্ছা। হয়তো আর এই টাকাটুকুই মারিয়ে নিয়েছিল, মারিয়ে নেওয়ার কারণে ওর থেকে টাকাটা চাইছিল দেয়নি, আর আবার সবগুলো ধরে আক মারে ফেলেছে। হ্যাঁ, এটা মনে করা স্বাভাবিক। কেন আমরা এই টেনশনে পড়ে গেলাম যে মানুষ তো সকালবেলা উঠে আবার কবে যে না এরা তো ওকে নিশ্চয়ই মারামারি করছে, ওর সাথে মারামারি করে ওকে মারে ফেলে দিছে। তো এখন ওই অবস্থা আবার ঘাড়ত করে সবাই মিলে 2-3 জন কাঁধে নিয়ে অর্ধেক ঘাটাতে আসছি। আসার পথেই মানে কবরস্থান কেবল মনে হয় কয়েক কদম পার হয়েছি। পার হওয়ার পরে ওই দেখি একটু হুশ হলো, কথা বললো। কথা বলার পরে আবার যে অবস্থা, অজ্ঞানী হলো। সেখানে শুয়ে আবার অনেকক্ষণ চেষ্টা করলাম, না তার জ্ঞান ফেরে না। না ফেরার কারণে তাকে বাড়ি নিয়ে আসলাম। একজনের বাড়ি নিয়ে এসে বাড়ি এলাকা ডাকে তুললাম। তোলার পরে শুয়ে রাখলাম। শুয়ে রাখার পর অনেকক্ষণ সরষের তেল মালিশ করলাম, না তাও আর জ্ঞান ফেরে না।
তারপর তো আমাদেরকে বাঁচার পথ খুঁজে নিতে হবে, যে এই যে মারা গেল, মারা যাওয়ার একটা রহস্য খুঁজে বের করবে মানুষ। হ্যাঁ অবশ্যই। তা কী কারণে মারা গেল মানুষকে জানাই এই রাত্রে। হ্যাঁ অবশ্যই। তখন প্রায় রাত 3টের মতো বেজে গেল। তা বাড়ি এলাও আবার করছে তোমরা এখান থেকে নিয়ে যাও, ওই হয়তো অ্যাক্সিডেন্ট হবে, হয়তো ওর মানুষ বলবে যে ওর ঘর থেকে আর তোরা মারছি, ঘর এলা সব দায়ী হবে। তো এখন এর মধ্যে 2জন পলাতক, মানে দোষ ঢাকে রাখার জন্য 2জন পালাইছে, হুম। যে আমরা এই দোষাদোষের মধ্যে থাকবো না। 2জন পালানোর পরে আমরা থাকলাম 3জন। তিনজন তো টেনশন মধ্যে পড়ে গেলাম, যদি এক রাখে ওর মধ্যে আমরাও চলে যাই, আচ্ছা। এ তো অলরেডি মারা যাবে। হুম হুম। তো এখন আমরা ওই অবস্থায়, আমার বাড়ির পাশে এক মেম্বার ছিল, সে রানিং মেম্বার ছিল, তা তার কাছে গেলাম, তার স্ত্রী বললাম যে চাচি এরকম রুবেল খুব অসুস্থ, কীভাবে অসুস্থ হলো আমরা তো জানি না, কিন্তু আপনি একটু চলেন, যা দেখেন কিভাবে কি হলো। হুম। তাতে সে বলতেছে না বাবা আমি ওখানে যাব না, তোমরা কি করছো না করছো তোমার ব্যক্তিগত ব্যাপার, ওই দোষের মধ্যে আমি যাব না। আমার তো আরও টেনশনে পড়ে গেলাম। তারপরে গেলাম ওনার স্বামী মেম্বারের কাছে, ওনাকেও খুলে বললাম, তা বলছে না আমিও ওখানে যাব না, তোমরা হয়তো মারামারি করছো তার সাথে, মারামারি করে হয়তো তাকে মেরে ফেলছে, তো এই তোমরা কী করো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তা আবার ওখান থেকে ঘুরে আসলাম, বাড়িওয়ালা আবার ওখানে জায়গা দিচ্ছে না, আমরা তো আতঙ্কে পড়ে গেলাম। আচ্ছা। তারপরে প্রায় 1 কেজিরও উপরে সর্ষের তেল ওর শরীরে মালিশ করলাম, করার পরে মানে তখন রাত প্রায় 4টের মতো বেজে গেল, মানে ফজর হবে আর কি, এরকম ফজর অবস্থা। হবে এরকম অবস্থা। তাও আর জ্ঞান ফিরতে পারতেছি না। তারপরে এরকম করতে করতে যেই মাত্র ফজরের আজান আল্লাহ আকবার বলছে মসজিদে, মানে আজান দেওয়ার আর জ্ঞান ফেরা, মানে আমি যতদূর জানি মানে ভূত ভূত যারা আছে এরা আজান দেওয়া মাত্র এরা পালায়। হ্যাঁ হ্যাঁ, এই টাইমে। তখন আমার সন্দেহ হলো আসলে এক ভূত ধরছিল। ভূত যদি নাই ধরতো তাহলে এই আজান দেওয়া মাত্র এই সুস্থ হয়ে গেল। আচ্ছা। তারপরে সুস্থ কথা বলার পরে এখন করছে আমার কী হয়েছে, আমি কোথায়, আমি কেন আসলাম এখানে। তাকে এরকম করে বললাম, কারণ তোর কী হয়েছিল সমস্যাটা খুলে বল দেখি। তো করছে আমরা ওটা সবাই তো বসে খেলতেছি, কিন্তু হঠাৎ করে 4-5টা আলো এসে আমার মনে হয় শরীরের ভেতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার সাথে মানে সাথে আপনি একটু যে গল্পটা শেয়ার করতেছেন আমাদের সাথে, যে আপনার সাথে এমনটা ঘটছে টাকা নিয়ে, ঠিক ওর সাথে এমনটা ঘটছে। একই ঘটনাই ও ঘটতেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বলছিলাম ওই ব্যক্তিটা বিশ্বাস করতো না, মানে আমি বলছি যে আমার সাথে এরকম হয়েছে, কিন্তু ওই বিশ্বাস করতো না, তবে ঘটনা ওর সাথেই ঘটলো। তো এই করছে আমি যখন খেলতেছিলাম তখন 5-7টা আগুন এসে আমার শরীরের ভেতর যখন ঢুকে গেল, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে কী হলো আমি বলতে পারলাম না। তারপর যখন আজান হয়ে গেল, সুস্থ হয়ে গেল, কথাগুলো বললো, তারপরে আস্তে আস্তে ধরে ধরে গাড়ি রেখে আসলাম। এখন ওর দাদিকে যা ডাকবো, আর শুধুমাত্র ওর দাদি আছে, বাবা মা কেউ নেই। ওর দাদিকে ডাকলাম, না করলাম তুই ডাক, ডাকে তোর দাদি জাগে তোল। তো ওই তুললো, আমরা ওর দাদির সামনে না যায় আমরা ঢুকিয়েছিলাম, বলে ওই যদি কোনো রকম ঘরে ঢুকতে পারে তাহলে আমরা বেঁচে যাব। আচ্ছা। তো ওর দাদি দরজা খুললো, খোলা পরে ঘরে ঢুকলো, ঢোকার পরে এরই মধ্যে যাই হোক ফটফটা হয়ে গেল, মানে সূর্যের আলো এখন উঠবে উঠবে এরকম ভাব। তো সে সময় বাড়ি চলে আসলাম, আসার পরে যে 2জন পলাতক আরেক যা ধরলাম, তোরা এইরকম করে পলালি কেন। হুম। তা বলছে যে আমরা দেখতেছি মানুষটা মারা গেছে, কেমনি দোষটা ঘাড়ত নেই। তো এখন আমরা বললাম যে যদি মারাই যাইতো হুম। আমরা তো দোষর ভাগী হইতাম, হ্যাঁ, তোরা তো অবশ্যই। পালাছিস, কিন্তু আমরা তো তোদের নামও বলে দিতাম। হুম।
তো বলছে যে বলে দিলে তো মানুষ বিশ্বাস করতো। হুম। বলো ওই যে মারা গেছে, আমরাও যদি ওখানে না থাকতাম মানুষ তো সেটাও বিশ্বাস করতাম না। হুম। কিন্তু অত কিছু মানুষ বুঝবে না, একজন সত্য কোনোদিন চাপা থাকে না। আচ্ছা। তো একদিন হয়তো কথাটা একদিন উঠবেই, সেদিন সবারই নাম, একজনের নাম যদি ওঠে তা সবারই নামই উঠবে। তো ওরা ওরা সেদিন থেকে ভূত বিশ্বাস করে, আমিও ভূত বিশ্বাস করি। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ সো মাচ ফেরদাউস ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আপনার সেই প্রিয় গল্পটি আমরা শেয়ার করলেন। তো লিসেনার্স, এই গল্পটা আমি আগেও শুনছি, সে ফোনে বলছিল কিছুটা আমাকে। তো যখন সে বলতেছিল তখন আমার মানে কেমন যেন একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। জাস্ট একটাবার ভেবে দেখুন, যদি আপনার সাথে এমনটা হতো কেমন লাগতো। এই ঘটনা আগে কেমন একটা ঘটনা মনে পড়ে গেল, তখন 2006 থেকে 2007 সালে ঘটনা। তো আমার আপুর বিয়ে হয়েছে, তো সেখান থেকে ঘটনা আমি শুনছি আর কি। তো ফজর নামাজ পড়তে উঠছে, তো ওঠার পর দেখে যে একটু পরিষ্কার হয়েছে চারপাশে। দেখে তার মানে বাড়ির সামনে একটা উঠানে একটা সাদা একটা কবুতর নিশ্চুপ হয়ে বসে আছে। তো সে একটু ওইটা ধরার জন্য এগিয়ে যায়, তো সে পিছিয়ে যায়, সে এগিয়ে যায়, কবুতর পিছিয়ে যায়। তো একটা বাজে সে খেয়াল করলো সে আর তার বাড়ির চাষে মারতে নেই। সে ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা জঙ্গলের মাঝখানে, যেখানে 4-5টা ভিটা ছিল, কবরস্থান ছিল। তো সেখানে সেখানে গিয়ে জাস্ট চারপাশে তাকিয়ে আছে। তো এটা বসে অনেক ভয় পেয়ে যায়, ওখান থেকে দৌড় দেয়। তো পাশে একটা বাড়িতে গিয়ে ওঠে, তো ওঠার পর সে কিছু বলার আগে জ্ঞান হারিয়ে ফেলে। তো এই ঘটনা আমি যখন শুনছিলাম আমার খুব একটা ভয় কাজ করছিল মনের মধ্যে, যদি আমার সাথে এমনটা কখনো ঘটে। আমি রুম থেকে বাইরে হইলাম, বাড়ির সামনে এসে দেখলাম যে কোনো একটা সাদা বক অথবা কবুতর বসে আছে। আমি ধরতে গেলাম, একটা বাজে সে পিছিয়ে গেল। একটা বাজে আমি আর বাড়ি থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে চলে আসলাম। জাস্ট একটা বার ইমাজিন করুন কেমনটা লাগবে। তো এটা আপনাদের জাস্ট বললাম ইমাজিন করার কথা। তো প্রিয় লিসনার্স, আবারও গল্পের স্বার্থে বলতেছি, যদি আপনাদের কোনো গল্প থাকে অথবা কোনো ঘটনা শেয়ার করতে ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের স্টুডিওতে। অবশ্যই যোগাযোগ রাখবেন। দেন কমেন্টে আপনারা যদি কোনো গল্প পারেন অবশ্যই কমেন্টে সেই গল্প শেয়ার করতে পারেন। তো যাই হোক লিসনার্স, প্রথম অতিথিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি তার জীবনে ঘটে যাওয়া এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমরা চলে যাব আমাদের সেই দ্বিতীয় অতিথি, যে অনেক ইচ্ছা নিয়ে অনেক আগ্রহ নিয়ে ওয়েট করতেছে তার গল্প বলার জন্য। তো গল্পের শুরুতে আমরা আবারও বলতেছি, আমরা জাস্ট আঞ্চলিকতা ইউজ করতেছি। হয়তোবা গল্পের কিছু অংশে আমাদের ভুল হইতেছে বা আমাদের কথা স্পষ্ট ওরকমভাবে না। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমরা শুরুতেই জাস্ট বলে রাখছি এটা শুধু বিনোদনের জন্য, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো চলে যাচ্ছে আমাদের সেই দ্বিতীয় অতিথির কাছে, যে কিনা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। দ্বিতীয় অতিথি আমাদের মঞ্চে আসছে, তার নাম সজীব। এর আগেও একটা স্টোরি শেয়ার করেছে আমাদের মাঝে, খুব জনপ্রিয়তা এবং সারা পেয়েছে স্টোরি। তো যাই হোক, দ্বিতীয় স্টোরি শোনার জন্য আপনারা হেডফোন কানে গুঁজে দেন। আসসালামু আলাইকুম সজীব। ওয়ালাইকুম আসসালাম রান ভাই, কী অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। এর আগেও আপনি একটা ঘটনা শেয়ার করছেন আমাদের সাথে, তো আপনার ঘটনা খুব জনপ্রিয়তা পেয়েছে। তো যাই হোক, পরবর্তী ঘটনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেটা আপনি শেয়ার করার জন্য আসছেন। যাই হোক, আমি ঘটনা একটু শুনছি, আপনি ফোনে শেয়ার করছিলেন আমার সাথে। তো এই ঘটনার জন্য আপনি প্রস্তুতি নিয়ে আসছেন অবশ্যই। আমি শুরুতেই বলতেছি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমরা এখানে কোনো মিথ্যা বা বানোয়াট গল্প বলতেছি না, যেটা নিয়ে আপনারা ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে ট্রোল করবেন। তো যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি সজীবের কাছে। আর সজীব, যে ঘটনা আপনি শেয়ার করতে চাইছিলেন অবশ্যই শেয়ার করেন আমাদের অতিথিদের সাথে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আবারও নয়ন ভাইয়ের রিকোয়েস্টে স্টুডিওতে চলে আসলাম। তো আমি যে ঘটনাটি এখন বলতে চাচ্ছি, সেই ঘটনাটা ঘটছে একটা প্রত্যন্ত এলাকায়। আমি এলাকার নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তো আমি প্রথমেই জায়গাটির বিবরণ দিতেছি। জায়গাটা ছিল রাস্তার সাইডে। তো রাস্তার সাইড দিয়ে একটি পুরাতন নদী বয়ে গেছে। ঠিক নদীর সাইডেই টিলা প্রকৃতির একটা জায়গা ছিল। টিলা বলতে বলে রাখতেছে, টিলা বলতে এখানে একটা ঘন স্তূপ আকারে গাছপালা জন্ম নিচ্ছে, প্রচুর গাছপালা, এরকম একটা টিলা বলতে স্থানকে টিলা বোঝায় আর কি। হ্যাঁ হ্যাঁ, টিলা বলতে আচ্ছা। মূলত দেখা যায় উঁচু কোনো জায়গাকে বোঝায়। হ্যাঁ, গাছপালা চারপাশে সেখানে ঘেরা। আর কি হালকা গাছপালা ছিল না, ওইটা একটা হন্টেড প্লেস এরকম আচ্ছা, প্রকৃতির আচ্ছা। জায়গা। তো বলে রাখা ভালো, টিলার সাইডে যে নদীটি ছিল ওখানে মাঝে মাঝেই, মানে এইটা অনেক আগের ঘটনা, লোকমুখে শোনা যেত যে
ওই নদীতে নাকি আগে মাঝে মাঝে চাকচালুন ভাসে উঠতো। এটা মূলত জিন প্রকৃতির নদীর ভিতর থাকে, এরকম চাকচালুন বলে গ্রাম্য ভাষায়। মানে এইটা আমরাও শুনছি ছোট্টবেলা যে চাক চালুন নাকি উঠে আবার লোকজন নিয়ে ডুবে যায়। তো কখনো দেখা হয়নি, তো চাই না যে কখনো আমার সামনে এমন কিছু ঘটুক বা এরকম কিছু ফেস করি। হয়তো বা ভূতের গল্প শেয়ার করি, কিন্তু জীবনে ঘটে যাক এমন কিছু চাই না। এর আগে কিছু অদ্ভুত অভিজ্ঞতা আছে যেগুলো আপনার সাথে শেয়ার করছি। তো তবুও ভূত বিশ্বাস করি না এমনটা না, ভূত জিন এগুলো অবশ্যই আছে। তো আপনি শুরু করেন আপনার গল্প। তো আবারও আমরা ঘটনায় ফিরে যাই। তো টিলার সাইডে ছিল একটি তাল গাছ এবং আরেক পাশে ছিল ভিটা ভিটা টাইপের কিছু জঙ্গল। তো যেই ঘটনাটি ঘটে সেই ঘটনাটি দিনের বেলা মূলত। জায়গাটি ছিল ওই এলাকার এক ব্যক্তিটির নাম ছিল ইদ্রিস। ওই লোকটির বয়স আনুমানিক 70 থেকে 75 এইরকম হবে। তো ওনার জমি ছিল ওই জায়গায় কিছু। নদীতে এক সময় বালু উত্তোলন করে। বালু উত্তোলন করার কারণে দেখা যায় যে ওনার নদীর পার ভেঙে যায়, মানে জমির পার ভেঙে যায়। তো উনি চিন্তা করেন যে জমির মাছ থেকে বা সাইড থেকে মাটি তুলে উনি অন্য, মানে যে সাইডে নদীর পাড়টা ভেঙে গেছে ওই সাইডটা পূরণ করবে। তো উনি 4-5টা লোক নেয় মাটি কাটার জন্য। ওনার যে জায়গায় মাটি কাটতেছিল ওই জায়গাটি ছিল মূলত তাল গাছের নিচে। তো 4-5 জন লোক মাটি কাটতেছিল। মাটি কাটতে কাটতে দেখা যাচ্ছে যে একটা সাপ বেরোছে। তো সবাই তো আতঙ্কিত হয়ে গেছে যে হঠাৎ দিনের বেলায় সাপ বেরোইছে। তো তারা সবাই মিলে সাপটিকে মারে। যে 4-5 জন ছিল ওই সাপটিকে হত্যা করে। তো সাপটিকে মেরে ফেলার পর তারা গর্ত করে আর কি মাটি চাপা দেয়। তো তারপর আনুমানিক দুপুর 1টা কি 2টা ওই সময় ওরা একটু বিশ্রাম নেওয়ার জন্য সবাই মিলে এক জায়গায় বসেছিল। তো হঠাৎ তারা লক্ষ্য করলো যে প্রচণ্ড জোরে কেউ ঢিল নিক্ষেপ করতেছে, মানে গাছের উপর দিয়ে ঢিল পড়তেছিল। তারা তো দিনের বেলা? হ্যাঁ হ্যাঁ দিনের বেলা। আচ্ছা। তারা তো আতঙ্কিত হয়ে গেছে যে দিনের বেলা গাছের উপর থেকে কে ঢিল ছুটতেছে, আশেপাশে তো কোনো লোকজনও নেই। তো তারা তো আর কাজ করবে না ওইখানে। তারা জমির মালিককে বলে যে আমরা এখানে কাজ করবো না, এখানে এরকম দিনের বেলাতে ঢিল ছুটতেছে কে জানো, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। আর এই জায়গাটা তো অনেক পুরাতন, লোকমুখে শোনা যায় যে জায়গাটি অনেক খারাপ। ওইখানে একটা বাড়ি ছিল, এখানে এরকম জিনভূতের উপদ্রবের কারণে ওইখানে তারা টিকতে পারে নাই। পরে তারা অন্য অন্য জায়গায় বসবাস শুরু করে। তো এরপর তারা জমির মালিককে জিজ্ঞানোর পর তারা মানে জমির মালিক যে ছিল তো বলতেছে যে তোমরা এই সাপকে মারছো কেন, এটা তো স্বাভাবিক কিছু না। তো যাই হোক নয়ন ভাই, এই ছিল আমার ছোট্ট ঘটনা। আশা করছি সবার ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই, এত সুন্দর একটা ঘটনা আমার সাথে শেয়ার করার জন্য। সত্যি অনেক ভয়ানক ছিল গল্পটা। তো যাই হোক লিসেনার্স, আপনারা একটিবার ইমাজিন করুন, একটিবার ভেবে দেখুন, আপনার প্রচণ্ড গরমে খুব ক্লান্ত লাগতেছে, আপনি আপনার বাড়ির পাশে কোনো একটি হন্টেড প্লেসে অথবা কোনো ভেটায় গিয়ে একটু রেস্ট করতেছেন। ঠিক ওই মুহূর্তে ওখানে বিশাল বড় একটি আম গাছ ছিল, সেখান থেকে বারবার কেউ ঢিল ছুটতেছে। আপনি চারপাশে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। আপনি আম গাছের দিকেও তাকিয়ে দেখলেন, কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। তো আমাদের দৈনন্দিন জীবনে এমনটা ঘটে থাকে। তো প্রিয় লিসেনার্স, যদি আপনাদের সাথে এমন কিছু ঘটে থাকে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমরা অবশ্যই পড়ে শোনার চেষ্টা করব। তো যাই হোক, আমরা অন্য একটা ঘটনায় যাব যেটা আমার এক ছোট্ট ভাই শেয়ার করছে। তো যেভাবে শেয়ার করছে ঠিক সেভাবে শেয়ার করতেছি। তখন ছিল রমজান মাস, আমি রোজা করতাম। তো সেরি খেয়ে আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক ওই মুহূর্তে পাশের বাড়ি থেকে চিৎকার করতেছে কে যেন,
সাথীকে উঠিয়ে নিয়ে গেল। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। আমি ঘটনা বোঝার জন্য বাইরে আসলাম। দেখি পাশের বাড়ি থেকে কয়েকজন মহিলা ছুটতেছে ওদিকে। তো আমি সাথে গেলাম, গিয়ে দেখতে পেলাম সাথীকে একটা বিছানায় আটকে রাখা হয়েছে, তার চারপাশে দুজন ধরে আছে তাকে। তো আমি বোঝার জন্য আর একটু কাছ থেকে দাঁড়ালাম। তো একটা বলে রাখা ভালো যে সাথী খুব ছিল ভালো একটা মেয়ে, খুব সহজ সরল টাইপের, কখনো তাকে রাগান্বিত হওয়া দেখতো না কেউ। কিন্তু যেদিনের ঘটনা বলতেছি সেদিন সাথী প্রচণ্ড রেগেছিল, বারবার বলতেছিল আমাকে ছেড়ে দে, আমি থাকবো না। তো লিসেনার্স, এইটার পর আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সাথীর কণ্ঠ ছিল আলাদা। কারণ সাথী যেরকম নর্মাল কণ্ঠে কথা বলতো, সেদিনের ভয়েসটা ছিল ব্যতিক্রম। তো আমি ঘটনা বোঝার জন্য 1টা বাজে সেখানে দাঁড়িয়ে থাকি। তো পাশের গ্রাম থেকে একটা ফকির ডেকে নিয়ে আসা হয়। তো সেখানে কি যেন তোক্তা, তারপর কি যেন মন্ত্র পড়ে তার গায়ে ফু দেওয়া হয়। তার কেরিনোকে আঙ্গুল চাপ দিয়ে জিজ্ঞেস করা হয়, কে তুই? সাথী বলে আমাকে ছেড়ে দে। ফকির আবার জিজ্ঞেস করে, বল কই থেকে এসেছিস? সাথী বারবার চিৎকার করে বলে, তুই চলে যা এখান থেকে। তো বলে রাখা ভালো যে সাথীকে নাকি জিন ধরেছিল। তো আমি ভয় পেয়ে যাই, তখন আমি ওখান থেকে চলে আসি। তো বাকি ঘটনা আমি আমার আপুর কাছ থেকে শুনেছি। সে বলেছে যে সাথীকে নাকি জিন ধরা হয়েছিল। সে যখন সন্ধ্যাবেলা যখন পানি আনতে কলার পাড়া গেছিল, ঠিক ওই মধ্যে সেখানে সে একটি লাল মুরগি দেখতে পায়। তো যখন সে এগিয়ে যায় সেটিকে ধরার জন্য, সেই মুরগিটি নাকি তাকে নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করে, তাকে নাকি মাটি থেকে প্রায় 2 থেকে 3 হাত উপরে তুলে নেয়। তো এই ছিল ঘটনা। তো এখন সাথী অনেক সুস্থ আছে, তাকে তাবিজ দেওয়া হয়েছে, তো সেটার জন্য সে সুস্থ আছে। তো যাই হোক লিসেনার্স, অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনাটা আপনাদের মনে কতটা ভয়ানক বা দৌড়া দিয়ে গেছে। তো এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আবার কোনো এপিসোডে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।